দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, ড্যাবের জাতীয় সম্মেলনে বললেন তারেক রহমান। গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, জানালেন সিইসি। প্রবাসীদের ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ছিনতাই চেষ্টার ভিডিও করার কারণেই সাংবাদিক তুহিনকে হত্যা করে পেশাদার অপরাধী চক্র। সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় পুলিশের ক্ষমা প্রার্থনা। 24 ঘন্টার মধ্যে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক। 6 দফা দাবিতে রাতভর শিক্ষার্থীদের বিক্ষোভ। বরিশালে আজও সড়ক অবরোধ করে ছাত্র জনতা। শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদ। গাজা সিটি দখল নয়, উপত্যকা থেকে হামাসকে বিতাড়িত করতে চায় ইসরায়েল। সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে জার্মানি। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, তাই ধীরে ধীরে গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন ও ইলেকশন অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে 2 বছর আগেই বিএনপির এর 99% 31 দফার মাধ্যমে তুলে ধরেছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগান নির্ভর রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণে কাজ করতে হবে। সংগঠন নিয়ে হোক, সেটা রিফ্লেকশন। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। নির্বাচনে এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রংপুরে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন কর্মকর্তা সংযুক্ত করতে হবে। যাদের কাছে দেয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই ইসি কাজ করছে বলে জানান সিইসি। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় AI এর ব্যবহার মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়েছে। আর ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে, জানান প্রধান নির্বাচন কমিশনার। আস্তে আস্তে দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ গণায় আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের অভিমত, এটাই কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা 30 দিন করার পরামর্শ বিশ্লেষকদের। ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার, কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স যোদ্ধারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশের প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত 10টি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে। পোস্ট অফিসের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য 3 সপ্তাহ সময় দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়। এটা নিয়ে যেন কোনো রকম কারচুপি না হয়। যদি প্রভাবিত হয় কোনো রিটার্নিং অফিসার, সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না, আমি 12টায় না, আমি 1টায় এটা রিসিভ করেছি। এরকম একটা ফাঁক থেকে যায়, কিন্তু আমার ধারণা এবারকার ইলেকশনে এই ফাঁক ফোকর থাকার কথা না। প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের। রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। 5টা 6টা রেজিস্টার পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে, তা সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায়ে 30 দিন করত, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে, চূড়ান্ত ক্যান্ডিডেট হবে, তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো, ডিপ্লোম্যাটিক ব্যাগে ওই দেশে পাঠায় দিয়ে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত। তবে কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বলেন, বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয় নাই, তো হতে হবে। এটা আমাদের অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার অগ্রাধিকার। অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যি প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরেই। প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এই কাজটা চালু হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাই চেষ্টার ভিডিও ধারণ করার কারণেই সাংবাদিক তুহিনকে হত্যা করে অপরাধী চক্র, জানিয়েছেন জিএমপির কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তুহিনকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা প্রার্থনা করে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার আশ্বাস দেন জিএমপি কমিশনার। তিনি বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বেড়েছে, এর ফলে এলাকায় অপরাধও বেড়েছে। গতরাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আলামিন, হাসান, শাহজালাল ও সুমনকে গ্রেফতার করা হয়। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। ইনশাল্লাহ আমরা এভিডেন্স আদালতে উপস্থাপন করব এবং 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়ার চিন্তা করছি পিএম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে। এর আগে সকালে গাজীপুরের র্যাব 1 জানায় সংঘবদ্ধ চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। গতরাতে অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেফতারের পর এই তথ্য জানায় র্যাব। স্বাধীন এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। তদন্ত এখনো চলমান রয়েছে, আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন সাংবাদিকরা। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়। অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সেখানে বক্তারা বলেন, তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের সকল সাংবাদিক। হত্যায় জড়িত সকলকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সাতক্ষীরাতেও তুহিন হত্যা প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত তুহিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। মানববন্ধন হয়েছে সুনামগঞ্জেও। সকালে পৌর শহরের আলফাত স্কোয়ারে জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সাংবাদিক তুহিনের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে ভাঙ্গা বাস স্ট্যান্ডের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন পাশ করতে হবে। সেই সাথে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় রাজনীতি নিষিদ্ধ নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক চলছে। সেখানেই আছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম মনির, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। মনির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বৈঠক কতক্ষণ চলবে এবং কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে এই ছাত্র রাজনীতি ইস্যুতে? কি কি তথ্য পেলেন একটু আমাদের জানাবেন। গতকাল রাতে একটা ঘটনাবহুল রাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং শিক্ষার্থীরা ছাত্রদলের হল পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পরে সন্ধ্যার পর থেকে গতকাল আন্দোলন হয় এবং প্রতিবাদ হয়। নারীদের হল থেকে বা মেয়েদের হল থেকে গেটের তালা ভেঙে মেয়েরা রাস্তায় চলে আসে। তো পরবর্তীতে রাত 2টা-3টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিকভাবে শিক্ষার্থীদের জানায় যে ঠিক আছে, তাদের দাবি মেনে আবাসিক হলগুলোতে কোনো ধরনের রাজনীতি থাকবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্তটা আসলে গতকাল রাতে মুখোমুখি নেওয়া হয় বা ভোর রাতে। তো এখন সেটা আসলে কি করা যায়, একটা আনুষ্ঠানিক সেটার একটা সিদ্ধান্ত আসতে হবে, এবং সেটাও এই রাজনীতি হলে হলে রাজনীতি নিষিদ্ধ নিয়েও হলের প্রভোস্টরা কী ভাবছেন, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা কী ভাবছেন, সেটা নিয়ে আসলে এই বৈঠক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিসের পাশেই একটি মিটিং রুমে, সেখানে কনফারেন্স রুমে সব হলের প্রভোস্টরা এখানে এসেছেন, উপাচার্য উপ উপাচার্য প্রক্টর তারা বসেছেন। আসলে আমরা যতদূর জানি যে এই মিটিংয়ে উপাচার্য আসলে সব প্রভোস্টের মতামত শুনছেন। তো আমরা মিটিংয়ের এই খোঁজখবর নিয়েছি যে অনেকে এটার বিরোধিতা করছেন, যে না, অনেকে চান যে রাজনীতি থাকুক, আবার কোনো শিক্ষক চান যে না, শিক্ষার্থী পরবর্তীতে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তাল যাতে না হয় বা শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়া হোক, এমন সিদ্ধান্ত কোনো শিক্ষক চাচ্ছেন। তো এই ব্যাপারে আসলে আনুষ্ঠানিক একটা সিদ্ধান্ত এখানে আসতে পারে। এছাড়া এই সিদ্ধান্ত যেটা আসবে সেটার পরবর্তীতে ডাকসু নির্বাচন হবে সামনে, সেই সিদ্ধান্ত যাতে ডাকসু নির্বাচনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, কোনো ছাত্র সংগঠন যাতে এই ব্যাপারে কোনো নেতিবাচক প্রভাব না রাখতে পারে ডাকসু নির্বাচনে, সেই বিষয়েও এখানে কথাবার্তা হবে। পরবর্তীতে কোনো সিদ্ধান্তের পরে ছাত্র সংগঠনগুলোর সাথেও বসার ব্যাপারে কথা হতে পারে, বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত নেবে এমন কথা আমরা জানছি। আর এই যে বিশ্ববিদ্যালয় মৌখিকভাবে জানিয়েছে যে হলে হলে রাজনীতি হবে না, আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছি। ছাত্র শিবিরের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাইনি, তবে ছাত্রদল এবং বিভিন্ন বাম ছাত্র সংগঠন তারা ইতিমধ্যে এটা প্রত্যাখ্যান করেছেন বা তারা দাবি জানিয়েছেন যে হলে হলে রাজনীতি থাকুক। জি মনির, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। রাতে আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের 17 জুলাই মৌখিকভাবে হল প্রভোস্টরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি বহাল রাখা হয়। রাত 2:45টায় উপাচার্যের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এর আগে আবাসিক হলগুলো থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাজু ভাস্কর্যের সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। মধ্যরাতে হঠাৎ করে বিভিন্ন হল থেকে বের হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে তারা যান রাজু ভাস্কর্যের সামনে, দিতে থাকেন রাজনীতি বিরোধী নানা স্লোগান।
মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানায় তারা। এই জিনিস তো আমরা জুলাইয়ের পরে চাই না। রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। আন্দোলনের এক পর্যায়ে বাইরে আসেন উপাচার্য ও প্রক্টর, শোনেন শিক্ষার্থীদের কথা। ঘণ্টাখানেক বাদানুবাদের পর ঘোষণা আসে হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঘোষণাটি দেন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না, তারা কেন্দ্রে করতে পারবে, তারা মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে যেন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ না করতে পারে। আদিবাসী দিবসে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হলে দেশের জন্য হুমকি তৈরি হবে। পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি। গণঅভ্যুত্থানের এক বছরেও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় এই অভিযোগ করেছেন বক্তারা। শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে নৃগোষ্ঠীদের উপেক্ষা করা হচ্ছে। বৈষম্য নিরসনের বদলে নৃগোষ্ঠী নিপীড়নের শিকার হচ্ছে। এই রাষ্ট্রকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার আর যে ধরনের হয়রানি এবং সংঘর্ষ সৃষ্টি করা হয় তাদের উপরে, সেটা যেন বন্ধ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী এখন পর্যন্ত সংবিধানে রয়েছে, সংবিধানটা থাকবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় রাজার মাঠে বান্দরবানে বসবাসরত 11 জাতিসত্তার বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী নেচে গেয়ে দিনটি উদযাপন করেন সকলে। পরে হয় আলোচনা সভা। সবশেষ বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 1994 সাল থেকে প্রতি বছরের 9 আগস্ট আদিবাসী দিবস পালিত হয়ে থাকে। আগামী নির্বাচন জুলাই সনদের অধীনে হতে হবে, এই দাবি জানিয়েছে এবি পার্টি। দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন থাকতে হবে। সকালে জুলাই ঘোষণাপত্র, সনদ ও নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানায় দলটি। আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, ঘোষণাপত্রে কিছু দলকে খুশি করা হয়েছে। আওয়ামী লীগের বয়ান দিয়েই ঘোষণাপত্র শুরু করে 24-এর অভ্যুত্থানকে খাটো করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে তত বাড়বে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা। আর নির্বাচন কমিশন যে গতিতে এগুচ্ছে সেটা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে।
শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে চিকিৎসা পায় না সাধারণ মানুষ। হয়রানি আর ভোগান্তির শিকার রোগী ও স্বজনরা। ১৩তম দিনের মতো এই প্রতিবাদে নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনের সবশেষ খবর জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। এই এক অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে যে এই যে অবরোধ বিক্ষোভ, সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে, এতে ভোগান্তি নিশ্চয়ই হচ্ছে। সেই ভোগান্তির খবর আমাদের একটু জানাবেন, এবং যেটি বলছিলাম প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, এটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। বেলা ১১টায় ঢাকা বরিশাল যে মহাসড়কটি সেটি অবরোধ করে শিক্ষার্থী বা ছাত্র জনতার যে দাবি স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে সেই কর্মসূচি চলছে। এবং এই অবরোধের কারণে যারা যাত্রী রয়েছে বা পথচারী রয়েছে বা এই মহাসড়ক থেকে যারা চলাচল করেন তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে আসলে প্রশাসনের তেমন তৎপরতা দেখিনি। এই ব্লকেটকে কেন্দ্র করে পুলিশের কিছু সদস্যদের আমরা নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখেছি, তবে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া বা কোনো ধরনের এই সড়কটি সচল করার ব্যাপারে তাদের কোনো উদ্যোগ দেখিনি। তবে এখানে যারা আন্দোলন করছেন তারা একটি কথা জানিয়েছেন যে তাদের এই ১৩ দিনের আন্দোলনের মুখে কিছুক্ষণ আগে এখানে যারা আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া লিখিত আকারে মন্ত্রণালয়কে জানানোর জন্য, কিন্তু এখানকার যারা আন্দোলন করছেন তারা জানিয়েছেন যে তারা এখান থেকে আসলে মন্ত্রণালয়ে যাবেন না। যদি তাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেটি যদি মন্ত্রণালয়ের মেনে নিতে হয় সেক্ষেত্রে মন্ত্রণালয় কর্মকর্তাদের এখানে আসতে হবে, এবং এসে যদি স্বাস্থ্য খাত সংস্কারের যে তাদের যে দাবি যে সিন্ডিকেট রয়েছে হাসপাতালকে কেন্দ্র করে যে দালাল চক্র রয়েছে সেই সিন্ডিকেট ভাঙতে হবে, দালাল চক্র বিতাড়িত করতে হবে, সরকারি ঔষধ যাতে রোগীরা নিশ্চিত হয় এবং একটি টাস্ক ফোর্স গঠন করে যাতে সাধারণ মানুষ সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিশ্চিত হয় সেই দিকটা আসলে নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ কাউসার যোগ দেওয়ার জন্য। মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীদের কান্না দেখার কেউ নেই। রেডিওথেরাপি নিতে গিয়ে ক্ষয় করছেন জুতোর তলা। দেশের সরকারি হাসপাতালে রেডিওথেরাপির মাত্র 7টি মেশিনই কয়েক হাজার রোগীর ভরসা। 60 জেলাতে মেশিনই নেই। সিরিয়াল পেতে কমপক্ষে 6 মাস করতে হয় অপেক্ষা। কানের ক্যান্সারে ভুগছেন তাহমিনা আক্তার, নিতে হবে রেডিওথেরাপি। মাদারীপুর থেকে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসেছেন থেরাপি নিতে। তাকে জানানো হয়েছে কার্ড খালি নেই। এর আগে ফিরে গেছেন 4 বার। জানুয়ারি থেকে 4 মাস পর্যন্ত মেশিন বন্ধের কারণে আমার ইমিউন সিস্টেম আমার রোগটা বাইরে গেছে। হাসপাতালের রেডিওথেরাপি কক্ষের সামনে এমন অসহায় অপেক্ষা কয়েকশো রোগীর, বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। বেসরকারিভাবে খরচ অনেক বেশি হওয়ায় সরকারি হাসপাতালে ছুটে আসা, কিন্তু আশায় গুঁড়ে বালি। আসিয়া হলো নভেম্বর মাসের 2 তারিখ সকাল 8টা বাজে আসবেন। এখানে এক সময় প্রতিদিন 6 থেকে 700 রোগী রেডিওথেরাপির সুযোগ পেতেন। মেশিন চালু ছিল 6টি, এখন সেটা এসে ঠেকেছে 2টিতে। সেবা পাচ্ছেন 100 জনের বেশি। সময়ক্ষেপণের কারণে বাড়ছে ক্যান্সার ছড়ানোর শঙ্কা। অপারেশন হয়েছে তো এখন রেডিওথেরাপি লাগছে। এখন আইলেই প্রতি মাসে 18 তারিখ 17 তারিখ 18 তারিখ 17 তারিখ পরীক্ষা, এই সেই আর কি। 1 বছর যাবত আমার দুঃখ কষ্ট যন্ত্রণা তারা ধীরে ধীরে বলে কতটা সিল মারছে আমাকে দেন, আজকে আমাকে রেডিওথেরাপি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি 6 মাস ঘুরে গেছি। 6 মাস ওই আতাউলি কইছে আগামী মাসে শনিবার কি রবিবার আসেন, আসতে পারি গেছি বরিশাল। আমরা হলে বরিশালের
এই ফুংশন করতে করতে এই বন্ধু আসি এখন তো আমার অবশ্য হয়ে গেছে আবার আইলে আবার আসি আমরা আসলে আবার বলে কি আগামীর মাসের 22 তারিখ বুধবার কি রবিবার এই রকমেরই আমার ঘরে আলিং চলতে চাইছে এই 1 বছর হয়ে গেছে। বড় মেশিন যেটা লাইনাক বলি আমরা লিনার অ্যাক্সিলারেটর, এটাতে রোগীর চাপ অনেক বেশি। আমরা প্রতিদিন একটা মেশিনেই 80-90 জন চিকিৎসা করতে পারি। কোভার্ড মেশিন তখন বেশি ইউজ করা হয় না কোথাও, তখন যদিও বাংলাদেশে আছে, কিন্তু আমরা কোভার্ডের পক্ষে বেশি না, লাইনাকের পক্ষে বেশি। সেটা এখনো তৃতীয় মেশিন কেনার প্রক্রিয়া চলছে। সারা দেশে রেডিওথেরাপির 14টি যন্ত্রের 7টি নষ্ট, সচল 4টি পুরাতন মডেলের কোবাল্ট 60 আর 3টি আধুনিক প্রযুক্তির লিনিয়ার অ্যাক্সেলেটর। 60 জেলার মানুষকে থেরাপির জন্য আসতে হয় ঢাকায়। এখানকার 3টি মেশিনই একমাত্র ভরসা। বাংলাদেশের মতো একটা দেশে ন্যাশনাল ইনস্টিটিউটে যেখানে 6টা মেশিন ছিল, সেখানে 2টো ফাংশন করছে, অর্থাৎ বাকি রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা প্রকিউরমেন্ট প্রসেসটা অন করে রেখেছি, সেগুলো কেনার জন্য আমরা একটা বড় তোক বরাদ্দ দিয়ে প্রকিউরমেন্ট অন করতেছি। সেগুলো শেষ হলে এই সমস্যাগুলো দূর হবে। স্তন, জরায়ু ও প্রোস্টেট ক্যান্সারের জন্য দেয়া হয় ব্র্যাকিথেরাপি। দেশে মাত্র 8টি মেশিন থাকলেও নষ্ট 3টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে হাতিয়াবাসী। সকালে প্রেস ক্লাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাতিয়ার সম্মিলিত সংগঠনগুলো। তাদের অভিযোগ, ফেরি না থাকায় চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দীর্ঘ সময় লাগায় এটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে রোগীরা সময় মতো পাচ্ছেন না চিকিৎসা, আর পণ্য পরিবহনে ভোগান্তিতে ব্যবসায়ীরা। প্রায় 7 লাখ অধিবাসীর উন্নয়নের জন্য ফেরি চালুর বিকল্প নেই। আমরা বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সাহেবের কাছে বারবার দাবি করেছি ফেরির জন্য, আমরা ফেরি পাচ্ছি না। রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা দাবি জানাচ্ছি এই বৃহত্তর হাতিয়াবাসীর পক্ষ থেকে, আমরা অনতিবিলম্বে আমাদের ফেরির সমস্যার সমাধান হলে আমাদের হাতিয়া অস্তিত্ব সংকট থেকে মুক্তি পাবে। কথা বলেছি, প্ল্যান করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সকল ধরনের প্রক্রিয়া শেষ, এখন শুধুমাত্র বরাদ্দটা বাকি। রাজশাহী নাটোরে 25টি প্রকল্প ও মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজশাহীর সার্কিট হাউসে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। পরে যান নাটোর সদর উপজেলার কানাইখালীতে, উদ্বোধন করেন মিনি স্টেডিয়াম। সেখান থেকেই ভার্চুয়ালি দেশের বিভিন্ন স্থানে আরও 13টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। মাত্র 1.5-2 বছরের মধ্যে রাজশাহী মহানগরের প্রশস্তকৃত সড়কগুলো খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই যেখানে সেখানে পানি জমে তৈরি হচ্ছে দুর্ঘটনার ফাঁদ। কাজের মান নিয়ে নগরবাসী তুলেছেন প্রশ্ন, আর সিটি কর্পোরেশন বলছে সংস্কারের জন্য টেন্ডার দেয়া হচ্ছে। চলতি মাসের শেষে এসব রাস্তার কাজ শুরু হবে। একটু বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দে জমে যায় পানি। কোথায় যে খাত কতটা গভীর ঠাহর করা মুশকিল। নির্মাণের 1.5 থেকে 2 বছরের মধ্যেই নগরীর রাস্তাগুলো ভরে গেছে খানাখন্দে। দুর্ঘটনা এসব রাস্তার নিত্যদিনের চিত্র। এখানে গর্ত হয়েছে, পাকা রাস্তা, গর্তের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার যে দুর্ঘটনা মেলা রকম হয়ে যায়, 1 লোক মারা গেছে। ভাঙা রাস্তা ব্রেক মতো হয়, ধরেন যে ভাঙা রাস্তা ডানে বামে চাপলে আমাদের গাড়ির সমস্যা হয়, হয়তো কোন গাড়ি হয়তো কোন চাপ থাকে, হয়তো ডানে বামে গাড়ি, আমাদের খুব সমস্যা হয়। স্বল্প সময়ে নতুন রাস্তার এই অবস্থা হওয়ায় সড়ক নির্মাণ কাজের মান নিয়েও এখন প্রশ্ন তুলছে নগরবাসী। জায়গায় জায়গায় ভেঙে গেছে মাত্র 3 বছরের ব্যবধানে, এতভাবে ভাঙছে যে চলার অনুপযুক্ত হয়ে গেছে। এটা আসলে সিটি কর্পোরেশনেরই দায়িত্ব, বা কেউ এটাতে উদ্যোগ নেয় না যে রাস্তাটা সংস্কার করার জন্য। নাগরিকদের অভিযোগ, সঠিক সময়ে সংস্কার না করায় ভোগান্তি বেড়েছে এই বর্ষায়। রাস্তাটা আসলে রাজশাহী শহর তুলনায় একেবারে যাচ্ছে তাই। বিশেষ করে বর্ষার সময় যে পানি জমে, আমরা তো বুঝতে পারি না, এই যে বড় গাড়ি যাতায়াত করছে, গাড়ি নষ্ট হয়। দেখছেন তো খাদ, এই খাদে যদি গাড়ি পড়ে গাড়ির তো ক্ষতি হবেই।
সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে রাস্তার হাল হকিকত জানতে মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে। এ মাসের শেষের দিকে রাস্তাগুলো সংস্কারের টেন্ডারের প্রক্রিয়া শুরু হবে বলে তারা আশাবাদী। মাঠ পর্যায়ে সার্ভে শেষ করেছি, এস্টিমেট দিয়ে আমরা ফাইল তুলেছি, অনুমোদন পাবো নিশ্চয়ই, এবং অর্থ বরাদ্দও হয়েছে। আমি আশা করি এই মাসের শেষ নাগাদ দরপত্র আহ্বানে যেতে পারবো। চলতি বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়নের অংশ হিসেবে 15 কোটি টাকা ব্যয়ে নতুন ও পুরাতন রাস্তার কাজ করছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা আসলে কি? এতদিন পুরো উপত্যকা দখলের কথা বলেও নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে কেবল গাজা সিটি দখলের পরিকল্পনা। বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ কমাতেই এই কৌশল তেল আবিবের। প্রথমে সবচেয়ে জনবহুল গাজা সিটি দখল করে পরে চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের পথে এগোবে তারা। এছাড়া আইনি বাধ্যবাধকতা এড়াতে পরিকল্পনায় অকুপেশনের পরিবর্তে তারা ব্যবহার করেছে টেক ওভার শব্দ। গাজায় বর্বরতা বন্ধের পরিবর্তে উল্টো নিত্য নতুন পরিকল্পনা ঘোষণা করে আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল, যার সবশেষ সংযোজন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় উপত্যকার সবচেয়ে বড় ও জনবহুল শহর গাজা সিটি দখল পরিকল্পনার অনুমোদন। এতদিন পুরো গাজা দখলের কথা বলে আসলেও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে গাজা সিটির দখলের পরিকল্পনা। তবে কি সিদ্ধান্ত থেকে সরে এসেছে তেল আবিব? ইসরায়েলের শীর্ষ কর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াইনেট অবশ্য বলছে এটি কেবলই তাদের কৌশল। এখনই পুরো উপত্যকা দখলের ঘোষণা দিলে পড়তে হতো ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে। গাজা সিটি দখলের পর বাকি সব এলাকায় নজর দেবে তারা। আন্তর্জাতিক আইনকে ফাঁকি দিতেও কৌশল অবলম্বন করেছে নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হওয়ায় অনুমোদিত পরিকল্পনায় অকুপেশন শব্দের পরিবর্তে ব্যবহার করেছে টেক ওভার। নেতানিয়াহু বলেছেন তিনি কেবল গাজা উপত্যকার উপর নিয়ন্ত্রণ চান, দখল করতে চায় না। দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, স্পষ্টতই সেটি আন্তর্জাতিক আইন অনুসারে নিষিদ্ধ। এখন সে যুক্তি দিতে পারবে নিয়ন্ত্রণের মাধ্যমে যুদ্ধের উদ্দেশ্য অর্জন করা হচ্ছে। পুরো উপত্যকার নিরাপত্তার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষকে বাদ দিয়ে শাসনভার দিতে চায় তৃতীয় কোনো পক্ষকে। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজার যেসব এলাকা এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নয় তা দখল করতে মাসের পর মাস লেগে যেতে পারে। পশ্চিম তীরের মতো ইসরায়েলি সামরিক উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠায় যুদ্ধ চালাতে হবে আরও অন্তত 5 বছর। যদিও পশ্চিমাদের ধারণা হামাসকে পুরোপুরি নির্মূল করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। হামাসের দাবি ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা আলোচনার টেবিলে ছাড় পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এজেন্ডা বাস্তবায়নে দর কষাকষির জন্যই এই কৌশল অবলম্বন করেছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় হামলায় ব্যবহৃত হতে পারে এমন সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলের রফতানি স্থগিত করেছে জার্মানি। গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে অস্ত্র বিক্রয়। মার্চের বক্তব্য, আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের, তবে বেসামরিক গাজাবাসীর ওপর যে হামলা হচ্ছে সেটি আর উপেক্ষা করতে পারছে না জার্মানি। এদিকে হামাসকে পুরস্কৃত করার অভিযোগ তুলে জার্মানির সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরায়েল। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের 5 দেশ। আগুনে পুড়ছে স্পেন, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল এবং ইতালির বিস্তীর্ণ এলাকা। স্পেনের মধ্য পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্রতায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। বনাঞ্চল থেকে দাবানল ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাতেও। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। 75 বছরের মধ্যে ভয়াবহতম দাবানল মোকাবেলা করছে ফ্রান্স। দক্ষিণাঞ্চলে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 17,000 হেক্টর বনাঞ্চল। প্রাণ হারিয়েছে একজন, আহত ও দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। গ্রিসের পূর্বাঞ্চলেও দাবানলে মৃত্যু হয়েছে একজনের। হেলিকপ্টারে করে ছিটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক। আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে প্রশংসিত হলেও দুই দেশের কাছ থেকেই বিশেষ সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ককেশীয় জ্বালানি সমৃদ্ধ অঞ্চলটিতে কৌশলগত ট্রানজিট করিডোর তৈরির সুযোগ পাবে তারা, যার নাম দেয়া হচ্ছে ট্রাম্প রুট। বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে রাশিয়াকে পাশ কাটিয়ে পুরো অঞ্চলে প্রভাব খাটানোর পথ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য।
1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আজারবাইজান আর্মেনিয়া। তারও বেশ আগে 80-র দশকের শেষের দিকে নাগর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের সূচনা হয় দক্ষিণ ককেশীয় অঞ্চলের দুই প্রতিবেশীর মধ্যে। স্বাধীনতার সময় নাগর্নো কারাবাখের দখল নেয় আর্মেনিয়া। 2023 সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান। এর মধ্যে কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে। সোভিয়েত থেকে মুক্ত হলেও বরাবরই রাশিয়ার প্রভাব ছিল অঞ্চলটিতে। দুই দেশের মধ্যে সবশেষ চুক্তিরও মধ্যস্থতাকারী ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারও মস্কো আগ্রহ দেখালেও তাতে সাড়া দেয়নি কোনো পক্ষ। উল্টো পুতিনকে সাইডলাইনে সরিয়ে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে জ্বালানি সমৃদ্ধ অঞ্চলটিতে উন্নয়ন কর্মসূচি পরিচালনায় বিশেষ অধিকার পাচ্ছে ওয়াশিংটন। চুক্তির অংশ হিসেবে একটি করিডোর তৈরিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, যার নাম হবে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি, সংক্ষেপে ট্রিপ। আজারবাইজান ও এর স্বায়ত্তশাসিত ছিটমহল নাকশিভানকে যুক্ত করবে এটি। আর্মেনীয় আইন অনুযায়ী পরিচালিত হলেও করিডোরটি লিজ নেবে যুক্তরাষ্ট্র, পাবে অবকাঠামো ও ব্যবস্থাপনার দায়িত্ব। রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রতিবেশী অঞ্চলটিতে নজরদারি ও প্রভাব বিস্তারেও কৌশলগত সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।